সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যায় মা। না না, আমার অনেক স্বাদই মিটেনি, আবার কিছু স্বাদও মিটেছে, সেটা বড় কথা না। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। দেখতে পাচ্ছ আমি চা খাচ্ছি। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, আমার সাথে থেকো, সঙ্গে থেকে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, লাইক করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আমি এখন থেকে তাহলে ভিডিওটা স্টার্ট করছি। আমি সকালবেলা একটু চা খেয়ে নিলাম। আর ভালো মন্দ যাই হোক না কেন, একটা অন্তত কমেন্ট করো, কেমন? যারা যারা দেখো অবশ্যই কমেন্ট করো, খারাপ হলো করো, ভালো হলেও করো, কেমন? তাহলে আমি ভিডিওটা শুরু করছি। এদিকে আমার চা খাওয়া হয়ে গেল, আর এদিকে দেখো আমি ছোলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক দিন ধরে ভিজিয়ে রেখেছি গো ছোলাগুলো, তা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো কত নোংরা থাকে, অনেকবার কিন্তু ধুয়েছি, তারপরে দেখো নোংরা থাকে। এই যে নোংরাগুলো বার করছি, ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিচ্ছি। তা আজকে আমি আমার ভাবছি আমার বিয়েটা কি করে হয়েছে, বিয়েবার্ষিকীটা ছেড়েছি, দেখলাম তোমরা সবাই ভালোই দেখেছো। তাই ভাবলাম আজকে আমার বিয়েটা কি করে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগের মাধ্যমে। ব্লগটা হতে থাক, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আমি আমার বিয়েটা কি করে হয়েছে আমি তোমাদের ওটাই শেয়ার করছি। হ্যাঁ, আমি আমার বিয়েটা আমার মানে মায়ের মানে মন্দিরে বসে আমার এক কথাতে আমার এই বিয়েটা হয়েছে। হয়তো তোমরা বলবে কিসে? কালীমার মন্দিরে। কালীমার উপোস ছিলাম আমি কালী পুজোর, কালী পুজোর দিনে সেই মন্দিরে আমি, যেখানে আমার বিয়ে হয়েছে জায়গাটার নাম মাথাভাঙা, ওখানে এক মন্দিরে বসেছিলাম আমি কালী পুজোর উপোস করে। আমি বিয়ের আগে কালী পুজোর উপোস করতাম, সারা রাত জেগে কালী পুজোর উপোস করে মানে পুষ্পাঞ্জলি দিয়ে 4টা বেজে যেত, 4টা 4:30। তারপরে আমরা প্রসাদ টোসাদ খেয়ে সবাই তারপরে বাড়ি দিয়ে তারপরে একটু ঘুম দিতাম লম্বা, এরকম আমার জীবনটা ছিল। যাই হোক, আমার দিদির বিয়ে হয়ে গেল, তারপরে কালী মন্দিরে বসেছি। ওই মন্দিরে, যেই পাড়ার মন্দির, সেই পাড়ায় আমি ওদেরকে বলছি তোমাদের কালী মায়ের হাতে সারা শরীরে গয়না আছে, কিন্তু দেখো তোমাদের কালী মার কিন্তু হাতে চুড়িটা সোনার নেই, সব কিছুতে আছে। দেখো যে পায়ের নুপুর, নথ, বড় নথ, টায়রা টিকি, ওগুলো সবই সোনা। হ্যাঁ, টিপ টিপ থেকে আরম্ভ করে টায়রা টিকলি নথ সব সোনা। তারপরে এদিকে যে পায়ের নুপুর, কোমরের বিছে সব কিছু ছিল, ওগুলো রূপোর ছিল। তা আমি বললাম যে তোমাদের হাতের চুড়িটা নেই, তা তোমরা যদি আর কি হাতের চুড়ি পরাতে তাহলে তোমাদের মায়ের সব হয়ে যেত। পাড়ার মেয়েদের সাথে গল্প করছে, আর আমিও উপোস বসে আছি, ওরা উপোস করে বসে আছে। তখন ওখান থেকে এক মানে একটি মেয়ে আমাকে বলল যে, ওর নাম হলো কুদু, কুদু দিয়ে আমাকে বললো যে ওই চুড়িটা তুমি দেবে, আমাকে এইভাবে বলল। তখন আমি বললাম কেন আমি দেব, আমি কি কামাই করি? বলে কি না 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 না, ওটা না, তুমি হলো দিবে ওটা। তখন আমি বলছি ঠিক আছে, আজ তো আমি উপোস করে বসে আছি, যদি আমার মা তোমাদের মা, এমনকে বলেছিলাম, অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, মা আমায় ক্ষমা করো। মানে আমি বলতে ওইটা চাইনি, আমি বলছি যে তোমাদের যে ঠাকুর তোমরা পুজো করছো সেখানে মা যদি, আমিও উপোস করে বসে আছি, মা যদি আমাকে একবার দেখাশুনো বিয়ে দিয়ে দেয় তাহলে আমি অবশ্যই তোমার মায়ের হাতে চুড়ি দেবো। এমনি করে বলেছিলাম সেই দিন উপোস থেকে, এই কথাটা আমি মায়ের মন্দিরে বসে বলেছিলাম। তা সেই দিন আবার আমার বাবা এক বাড়ি গেছে, একটি মানে পাশে বাড়ি একটি বাড়িতে গেছিল। সে একটি বুড়ি ছিল, বুড়িটা আবার হঠাৎ করে সে ওই ভদ্র মহিলা, বাবাকে বলেছে ওই, হ্যাঁ বুড়ি বললাম সরি, ওই ভদ্রমহিলা আমাকে বিয়ে দিয়েছিল। যাই হোক, ওই ভদ্রমহিলা আমার বাবাকে, এই যে আজ যার সাথে আমি ঘর করছি
তার কথাই বলেছিল। তো ওদের বাড়িটা অনেক দূর ছিল, সে আমাদের ছিল কুচবিহার ডিস্ট্রিক্ট, আমরা ছিলাম মাথাভাঙা, আর ও ছিল, ওদের বাড়ি ছিল শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে আর কি, এয়ারপোর্ট মোড়ে। আর ও না মানে আমার শ্বশুর চাকরি করতেন এয়ারফোর্সে, আর আমার বাবা চাকরি করতো ফরেস্টে। তাই আমরা কোয়ার্টারে ছিলাম মাথাভাঙা, আর ওরা ছিল এয়ারফোর্সে, ওদের নিজস্ব বাড়িতেই ছিল। তা ছেলে কিন্তু ওখানে ছিল না, আমার বর ছিল দুর্গাপুরে, এত দূর। তা যাই হোক, তারপরে ওই রকম বলেছি, তার বিশ্বাস যদি না করো, মাকে ওইভাবে বলতে 2 দিন বাদে এদের সম্বন্ধটা আসে। ওই ওই যে ওই বয়স্ক বুড়ি মহিলা, ওই বয়স্ক মহিলাই এই সম্বন্ধটা নিয়ে আসে। উনার হলো ছোটো মেয়ের জায়ের দিদির ছেলেও, বুঝতে পারলে? তারপরে নিয়ে এসে তারপরে যা হোক দেখাশোনা হয়। একবারে প্রথমে ছেলে, দেওর, আমার শ্বশুর আর আমার মাসির শাশুড়ি এরা এসেছিলো, ওরা দেখে পছন্দ করে গেছে। তারপরে আবার ছেলে বাড়ি থেকে মানে আমার বর, আমাদের সব ওর বন্ধু বান্ধব, বাবার মামি টামি সব ওদেরকে নিয়ে আবার 2 গাড়ির লোক গিয়ে দেখে এসে, ওরাও পছন্দ করেছে, ছেলে শ্বশুরও পছন্দ করেছে। ওই যে আমি বলেছিলাম এক দেখাতে বিয়ে হতে হবে, কারণ জানো এটারও একটা মানে আছে। মানে জানো তো, মেয়েদের জীবন খুব দেখাশোনা হয়, তারপরে আর বিয়ে হয় না। সব লোক আসে যায়, প্লেটে প্লেটে মিষ্টি খায়, চলে যায়, মিষ্টি খায় চলে যায়, যাতে জানি আলু কেনা বেচার মতো, বেগুন কেনা বেচার মতো এই অবস্থায় দাঁড়ায় মেয়েদের কপালটা। তাই এটা আমার পছন্দ লাগতো না। সেই জন্য আমি বলেছিলাম যে আমার যদি এক দেখায় বিয়ে হয়, তবে ছেলেটা ভালো হতে হবে, কোনো চাকরি ফাকরি বলছি না, ছেলেটা ভালো হলে হলো, দুটো খাওয়াতে পারলে হলো, আর ভদ্র আর ভালো হলে হলো। যাই হোক, আমার ঠিক অমনি বিয়ে হয়েছে। হুম। তারপরে তো এই যে ছেলে মানে আমার বর দেখে এসে পছন্দ হয়ে গেল। তারপর আমি ওই মায়ের আদেশে এই ছেলেটা মানে আমার এই বরের সাথে আমার বিয়েটা হলো। ইসে 4 মাস বাদে বিয়ে, ওরা মাঘ মাসে দেখেছিল আর বিয়ে হয়েছিল আমার বৈশাখ মাসে। এই বৈশাখে আমার বেশ, হ্যাঁ, বিবাহবার্ষিকী ছিল, ওর জন্য আমি বিয়ের গল্পটা করলাম তোমাদের। আমার এইভাবে বিয়ে চলো, মায়ের আদেশে আমার বিয়েটা হচ্ছে, মানে মায়ের কাছে বলেছি। হ্যাঁ, আদেশ বলা ঠিক না, মায়ের কাছে বলেছি, সে মায়ের বলাটা মা কিভাবে শুনে নিয়েছে দেখো আমার কথা। তাই মা আবার যেভাবে বলেছি মায়ের কাছে, ওইভাবে আমাকে শুনে দেখো। আমি বলেছি ছেলে কালো হোক যাই হোক, ছেলেটা ভালো হলে হলো। তাই দেখো আমার বরটা সত্যি কালো, আবার বরটা এমনি ভালো। কিন্তু কি ভালো হলে তো ভালো না, কী হয় বলো তো, এখন যে অত দূরে বর থাকে, আমি থাকতাম শ্বশুরবাড়ি, আমার তো একদম ভালো লাগতো না। আমাকে তো বিয়ে করে ছেড়ে ছুড়ে চলে এলো, আমার কোনো খোঁজ খবরও নিচ্ছিল না। আমি নিজে নিজে খোঁজ খবর নিতাম, বর একটু লাজুক ছিল, আর এদিকে আমার তো ভালো লাগতো না। যাই হোক 2 বছর কোনো রকম কান্নাকাটি করে টোরে শ্বশুরবাড়ি থাকলাম। তারপরে জায়ের বিয়ে হলো, ছোটো মানে মেজো দেওরের বিয়ে হলো। তারপরে বরের সাথে দুর্গাপুর চলে এলাম, আর আজও এই পর্যন্ত আমার বরের সাথে এখনও দুর্গাপুরে রয়েছি। কিন্তু আমার জীবনে যে বাকি মাঝখানে যে কত রকম কত কি ঘটনা ঘটেছে আমি সবই বলবো। মানে আমার মানে জীবনটা এখন সত্যি অতটা বেশি মানে যাকে বলে সুখের না, সেটা আমার মনের থেকে সুখের না। কিন্তু আমার বর কিন্তু খুবই ভালো। তাই এইসব জিনিসগুলো তোমাদের আমি সবই বলবো। আমার জানো তো এখন মনের অবস্থা এরকম হয়েছে, না আমাদের বাড়িতে ভালো লাগে বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি ভালো লাগে, না বরের কাছে ভালো লাগে। অনেকে আছে না কি সুন্দর বরের কাছে থাকে, তাও তাদের ভালো লাগে। আমার কেন যে মনটা, এই দেখো আমার ছেলে কলেজে আজকে চলে গেলো, ছেলের পরীক্ষা আছে। হ্যাঁ, কোনোটাই আমার মন থেকে ভালো লাগে না গো, কোনো দিক দিয়ে। আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের মানে বাপের বাড়ির ওখানে, যে তোমার কোন জায়গা 3টের মধ্যে ভালো লাগে, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, তোমার বরের? আমি বলছি আমার কোনো জায়গায় ভালো লাগে না। বিয়ের পর থেকে মনটাই জানি কেমন উদাস হয়ে গেছে, মনটার কোথাও কোথাও কোনো জায়গা স্থির নয়। বাপের বাড়ি থেকেই যায়, অনেক 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 থাকি তোমরা দেখো, কিন্তু বাপের বাড়িও কিন্তু আমার মনটা ভালো লাগে না, না বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি, না বরের কাছে, কোনো জায়গায়। সেই দিন থেকে আমার মনটাই জানি কেমন বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছিন্ন যাকে বলে। মানে মনে জানি মনটাতে সুখ নেই, শান্তি নেই, এরকম মনে হয়।
যাই হোক, এগুলো গল্প আমি অনেক 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 বলবো। হ্যাঁ, দুঃখের কাহিনী এগুলো আমার, মানে নিজের জীবনে নিজেকে নিজে মনে করি, কোনো বরকে নিয়ে বলছি না, বা শ্বশুরবাড়িকে নিয়েও বলছি না, বা বাপের বাড়িকে নিয়েও বলছি না। সবাই ভালো, বাপের বাড়িও সবাই ভালো, শ্বশুরবাড়িও সবাই ভালো, বড় আমার ভীষণ ভালো, কিন্তু নিজেকে নিজে মানে অনেক রকমই নিজেকে নিজে খারাপ লাগে। সেটাই তোমাদের সাথে আমি আস্তে আস্তে সবই শেয়ার করব বন্ধুরা। তাই এইভাবে আমার বিয়েটা হয়েছিল। তাহলে বিয়ের কাহিনিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে তোমাদের জানিও। আমার সত্যি মায়ের মন্দিরে বসে পুজোর উপোস করে বসে আমার বিয়েটা হয়েছিল। এটা সত্যি ভাবা যায় না যে মা কতটা জাগ্রত, ভাবো। এই কথাটা বলাতেই হয়ে গেছিলো। পরে আমার বাবা মায়ের কাছে এই একজোড়া চুড়ি দিয়েছিল, একজোড়া না একটি মনে হয় চুড়ি দিয়েছিল। যাই হোক, একটু গঞ্জের উপরে চুড়ি দিয়েছিল একটু মোটা করে। যাই হোক, আর এই যে দেখো আমার আজকে ছুটির দিন বরের, তাই যে কি কি রান্না করেছি দেখিয়ে দিলাম। বরের জন্য আমার জন্য ঠান্ডা করেছি, ঠান্ডা দিতে যাচ্ছি বরকে। বর নিচে শুয়েছে, বাজার টাজার গেছিলো। হুম, বাজার টাজার গেছিলো, এই যে ঠান্ডা দিয়ে দিলাম বরকে। আর আমারটা আমি খেয়ে নিলাম। এবারে দুপুরে ভাত খেতে বসে গেছি, চান ধান করে সব পুজো আচারা করে। সেগুলো তোমাদের দেখালাম না, আজ অন্যরকম গল্পই শেয়ার করলাম। এখন থেকে আমি ভাবছি কিছু কিছু তোমাদের আমার মানে মেয়েদের জীবনে কত রকম কত দুঃখ কষ্ট থাকে বা কী থাকে না থাকে, সবই তোমাদের আস্তে আস্তে বলবো, নালে তো হবে না। যেহেতু তোমাদের বন্ধুত্ব করে নিয়েছি তোমাদের সাথে, তাই একটু একটু করে সব শেয়ার করব। মনে শান্তি নেই। যাই হোক, এই যে দেখো ভাত খেতে বসে গেছি। ছিল স্যালাড, শশা কেটে নিয়েছি চাকচাক করে, ভেন্ডি আর আলু ভাজা, আর এদিকে মাংস। এই যে খাওয়াও হয়ে গেল। খাওয়াটা পাতলা পাতলা করে মাংসের ঝোল করেছি, গরমের দিন তো তেল মশলা কম দিয়ে পাতলা পাতলা মাংসের ঝোল। আর এদিকে দেখো আমরা নিজে হাতে এসি বানিয়ে নিলাম। এক বালতি জল রেখে চাদর ধুয়ে দিয়ে সমানে জানলা মধ্যে মেলে দিচ্ছি। তারপরে সেই সুন্দর একটা ঠান্ডা হওয়া আসছে। এরকম যাদের নিয়ে অবশ্যই করে থেকো, খুব আরাম পাবে। আমরা খুব আরাম পাচ্ছি গো। এটা আর কি বলবো তোমাদের, নিজে হাতে এসি, আবার কুলারও বলতে পারো যে নিজে হাতে কুলার। এই দেখো